বলো। যদি তোমরা 5টি ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে গঠন করতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলো বই মুখস্থ করেছে তার অপেক্ষা তোমার বেশি শিক্ষা হয়েছে বলতে হবে। বাহ, ভালো, বসো, সুন্দর হয়েছে, বসো। তাহলে স্বামীজি কিরম বলছেন? বলছেন যে এমন কিছু ভাব নিতে হবে যা ভাবগুলো আমাদের জীবনে বিকশিত করতে পারি। যদি করতে পারি তাহলে সেগুলো কার্যকরী হয়েছে বলে মনে করতে হবে। তা না হলে কি অনেক সময় মনে হচ্ছে যে যেন গ্রন্থাগার মুখস্থ করার মতো হয়ে গেল। গ্রন্থাগারের অনেক বই মুখস্থ করলাম, তাহলে লাভ আর কি হলো? কিছু মুখস্থ জিনিস আওড়াতে পারি, কিন্তু জীবনে তার সুফল কিছু পাওয়া হয়নি হয়তো। স্বামীজি শিক্ষা বলে মনে করছেন যদি জীবনে প্রয়োগ করা যায়, জীবন সুগঠিত হয়, চরিত্র সুগঠিত হয়, তাহলে সেই জিনিসটা শিক্ষা বলে গণ্য করবেন। এই জন্য স্বামীজি বলছেন আমাদের জীবনে সেগুলো প্রয়োগ করতে হবে। নইলে গ্রন্থাগারের থেকে বই নেওয়া হলো, মুখস্থ করা হলো, সেটার তুলনায় ওই সেটা যা হবে তাকে কি আর সেই অর্থে শিক্ষা বলা যাবে যদি জীবনে রূপায়িতই না হলো? সেজন্য জীবনে রূপায়িত হওয়া জরুরি, তাকে শিক্ষা বলে স্বামীজি গ্রহণ করেছেন। আমরা পুষ্টি পড়ছিলাম, আমরা পুষ্টিতে ফিরে যাব। আমরা পুষ্টির মধ্যে পড়তে শুরু করেছিলাম এবং একটু পুষ্টির মধ্যে আরেকবার সবাই তাকিয়ে দেখো, আমরা পুষ্টির মধ্যে যা পড়েছিলাম আরো একবার পুষ্টির মধ্যে ভাগগুলো একটু চট করে সবাই একবার খেয়াল করে না। আমরা পুষ্টির মধ্যে ভাগ দেখতে শুরু করেছিলাম, পুষ্টি এবং পুষ্টির মধ্যে ভাগ দেখা শুরু করেছিলাম। একটু সবাই খেয়াল করো, আমরা সেইখান থেকে শুরু করছি। পুষ্টি কাকে বলে? যারা আসতে পারোনি তারা একটু সবাই দেখে নাও আমরা পুষ্টি কাকে বলে, তাহলে সেখান থেকে শুরু করছি। চট করে পুষ্টি কাকে বলে জেনে নিতে এবং তারপরে তার থেকে শুরু করতে হবে ভাগটাগ গুলো, এবং কিছু কিছু জিনিস দেখেছিলাম। আগে শুরু করছি পুষ্টি কাকে বলে সেটা একবার দেখে নিচ্ছি, সবাই একটু মন দিয়ে দেখে নাও, যাদের করা হয়ে গেছে মিলিয়ে নাও, যাদের করা হয়নি দেখে নাও। পুষ্টি কাকে বলে? আমরা পুষ্টি বলতে কাকে নিয়েছি খেয়াল করো। যে পদ্ধতিতে খাদ্য গ্রহণ ইত্যাদি রয়েছে এবং তার মাধ্যমে জীব কি কি লাভ করে, 3টি জিনিস মুখ্য লাভ করে। দেহের প্রয়োজনীয় উপাদান, শক্তি অর্জন আর রোগ প্রতিরোধের ক্ষমতা লাভ করে, তাকে পুষ্টি বলে। আমরা পুষ্টি বলতে এই 3টি বিষয়কে গ্রহণ করেছি। সবার খাতায় লেখা থাকতে হবে, একজনও বাকি থাকবে না যার খাতায় লেখা নেই, সবার খাতায় এই জিনিসটা লেখা থাকতে হবে। তাহলে এই জিনিসটাকে নিয়ে আমরা শুরু করেছিলাম পুষ্টি কাকে বলে, এবং তারপরে আমরা শুরু করছি পুষ্টির পরের ধাপটা। পুষ্টি কাকে বলে বলতে এই জিনিসটা বুঝিয়েছি, সেজন্য আমাদের বারে বারেই যখনই যা আসবে আমরা এই বিষয়টার সঙ্গে মিলিয়ে দেখে নিতে হবে যে সত্যি এটা পুষ্টি হলো কিনা। এবারে পুষ্টি কত রকম দেখা যায়, পুষ্টি কত রকম দেখা যায় সেটার বিষয়ে আসতে হবে। পুষ্টি কত রকম দেখা যায়, তাহলে পুষ্টি বলতে কি বোঝায় আমরা করেছি। পুষ্টি বলতে এই জিনিসটা বোঝায়, আমরা কি দেখেছি আমরা লিখে নিয়েছি। এবারে শুরু করছি পরেরটা থেকে, একটু খেয়াল করো। স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি মনে পড়বে কাকে বলে? স্বভোজী পুষ্টি কাকে বলে? আসানসোল। স্বভোজী পুষ্টি আসানসোল। আসানসোল কেউ বলতে পারে? হ্যালো, আমরা গাছ থেকে যে পুষ্টি পাই তাকে বলা হয় স্বভোজী পুষ্টি। সেই কথা, সেই কথা খেয়াল করো। আচ্ছা, অন্য আর কেউ আসানসোলে? অন্য কেউ আসানসোল? গাছ নিজের দেহে খাদ্য উৎপন্ন করে, আবার সেটা থেকে পুষ্টি নিজের পুষ্টি সংগ্রহ করে, একে বলা হয় স্বভোজী পুষ্টি। আচ্ছা, বেশ, বসে বলো। দশগ্রাম। দশগ্রাম, দশগ্রাম কেউ বলবে? দশগ্রাম। আচ্ছা, ছেড়ে দিলাম। তাহলে একটু তাহলে স্বভোজী পুষ্টি কাকে বলে লিখছি। স্বভোজী পুষ্টি কাকে বলে একটু ভালো করো, খেয়াল করো। আমি উদাহরণ আমরা করে নিয়েছি, আম গাছ, পেয়ারা গাছ। স্বভোজী পুষ্টি কাকে লেখা উচিত, কি লেখা উচিত লিখছি, খেয়াল করো, লিখে নাও।
যে পুষ্টি প্রক্রিয়ায় জীব শক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদানের যেমন জল, কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য উৎপন্ন করে তাদের স্বভোজী পুষ্টি বলে। তাহলে যে পুষ্টি পদ্ধতিতে জীব শক্তি শোষণ করে, সেটা আলোক শক্তি, মূলত সৌরশক্তি, অন্য হতে পারে, এবং অজৈব উপাদান যেমন জল, কার্বন ডাইঅক্সাইডকে সংক্ষেপে CO2 লেখা হয়, লিখেছি আমরা, আগেও করেছি, এবং এর সাহায্যে খাদ্য উৎপন্ন করে তাদের পুষ্টি পদ বলে, স্বভোজী পুষ্টি। তাহলে এই রকম ভাবে খাদ্য উৎপন্ন করলো, তাই দিয়ে পুষ্টি হলো, তাকে স্বভোজী পুষ্টি বলা হয়। তাহলে এই হয়ে গেল স্বভোজী পুষ্টির বিষয়টা আমরা করেছি। স্বভোজী পুষ্টি কাকে বলে করলাম, উদাহরণ লিখছি। যারুরা উদাহরণ দিতে পারবে স্বভোজী পুষ্টির? যারুরা স্বভোজী পুষ্টির উদাহরণ বলো। গাছ, পেয়ারা গাছ। পেয়ারা গাছ, ঠিক, বসে পড়ো। পেয়ারা গাছ আমরা একটু আগেই করেছি, পেয়ারা গাছ। তাহলে আমরা অনেকগুলো উদাহরণ করেছিলাম, তাহলে বসে সবাই একটু উদাহরণ লিখছি। আম গাছ, পেয়ারা গাছ, এরা সবাই হচ্ছে স্বভোজী পুষ্টি। বা জবা গাছ, ঘাস, এও ধান গাছ, গম গাছ, সবাই স্বভোজী পুষ্টি। তাহলে এই হয়ে গেল স্বভোজী পুষ্টির উদাহরণ লিখলাম। স্বভোজী পুষ্টি কাকে বলে উদাহরণ করলাম। ছবি একবার করে নিচ্ছি, আমরা এগুলো সব করেছিলাম আগে। কেউ কেউ স্বভোজী পুষ্টির সঙ্গে সঙ্গে অন্যের উপরও নির্ভর করে, যেমন উদ্ভিদ অন্যের উপরও নির্ভর করে, যেমন কলসপত্রী গাছ পোকামাকড় ধরে খায়। রয়েছে সূর্য শিশির গাছ, এও পোকামাকড় ধরে খায়। এদেরকে বলা হয় পতঙ্গ ভুক উদ্ভিদ, এদের কথা আমরা আগে দেখেছি। আরো দেখেছিলাম পাতা ঝাঁঝি, নাম লিখে রাখো সবাই যারা, পতঙ্গ ভুক উদ্ভিদ, আমরা এগুলো সব করেছিলাম। পতঙ্গ ভুক উদ্ভিদ নাম করলাম কলসপত্রী, সূর্য শিশির, পাতা ঝাঁঝি, যারা পোকামাকড় ধরে খায়। তাহলে এরা নিজেরা যেমন খাদ্য উৎপাদন করে পুষ্টি করছে, তেমনি আবার অন্যদের থেকে পুষ্টি সাহায্য নিচ্ছে। তাহলে এমনও দেখা যায় উদ্ভিদ যে শুধু নিজেই খাবার একটা তৈরি করে ব্যাপারটা করতে পারে এবং তার থেকে পুষ্টি করে তা নয়, অন্যের উপরও নির্ভরশীল থাকে। আর অন্যান্য অনেক জীব তো অন্যের উপর নির্ভরশীল আছে। তাহলে আরেক ধরনের পুষ্টি পদ্ধতির নাম পরভোজী পুষ্টি। তাহলে পরভোজী পুষ্টি কাকে বলবো না, যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো জীব অন্য কোনো জীবের উপর নির্ভর করে তাকে পরভোজী পুষ্টি বলে। লিখে ফেলো সবাই, পরভোজী পুষ্টি কাকে বলে, সবার খাতায় লেখা থাকতে হবে। তাহলে পরভোজী পুষ্টি এবং উদাহরণ নিচ্ছি। ছত্রাক, ব্যাঙের ছাতা, স্বর্ণলতা গাছটা আগে দেখেছিলে, বাঘ, মানুষ। আমরা স্বর্ণলতা গাছটা আরো একবার দেখবার চেষ্টা করব। তাহলে এইরকম সব বিভিন্ন রয়েছে পরভোজী পুষ্টি। এদের বলা হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল পুষ্টির জন্য। এরা নিজেরা খাদ্য উৎপাদন করতে পারে না এবং তার থেকে পুষ্টি সম্পাদন করতে পারে না। এই হয়ে গেল পরভোজী পুষ্টির বিষয় এবং উদাহরণ করলাম। পরভোজী পুষ্টি তাহলে কাকে বলতে পারি, উদাহরণ কি করলাম। পরে আসছি পরভোজী পুষ্টির একটু ছবি, অন্যান্য জিনিস একটু দেখে নেব যাতে মনে পড়ে বিষয়টা কিরকম, পরভোজী বিষয়টা কিরকম। আরো একবার একটু শুরু করি, আমরা একটুখানি দেখেছিলাম, আরেকবার শুরু করব তার থেকে। ছত্রাক আমরা জানি, ছত্রাক ব্যাঙের ছাতা এবং আরো অনেক ধরনের ছত্রাক রয়েছে। বহু প্রাণী, সব প্রাণী অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য, অন্যের ওপর নির্ভরশীল পুষ্টির জন্য, খাদ্যের জন্য। তাহলে এইটা প্রথম দেখলাম, লিখলাম। পরে আসছি গাছটা চিনতে চাইছি। এখন একটা সামনে চকদীপা, একে চেনা যাবে? এটা কি সোনালী রঙের জিনিসটা? চকদীপা, সোনালী রঙের জিনিসটা চেনা যাবে? চকদীপা, সোনালী রঙের জিনিসটা কি বলো? স্বর্ণলতা। এটা বসে পড়ো। স্বর্ণলতা একটা উদ্ভিদ, স্বর্ণলতা একটা উদ্ভিদ, কিন্তু খাদ্য তৈরি করার ওর ক্ষমতা নেই। স্বর্ণলতা উদ্ভিদটা কিরকম করে বাঁচে দেখতে যাচ্ছি, আগে দেখে নাও তার ফুল কি সুন্দর। স্বর্ণলতার ফুল কি সুন্দর হয়, সপুষ্পক উদ্ভিদ। স্বর্ণলতা যার ওপরে জন্মায় তাকে বলা হয় পোষক দেহ। পোষক দেহের মধ্যে চোষক মূল ঢুকিয়ে দিচ্ছে।
আমরা বড় করে দেখছি স্বর্ণলতার চোষক মূল কিরম ভেতরে ঢুকে যাচ্ছে, যার উপরে সে জন্মায়। তাকিয়ে দেখো কিরম করে সে জন্মাচ্ছে, যেখানে তার কিরকম বিষয়টা, কিরকম চোষক মূল ঢুকিয়ে দিয়েছে। দেখো, পোষক দেহের শোষণ করার জন্য খাবার চোষক মূল ঢুকিয়ে দিয়েছে। স্বর্ণলতা এরকম আছে। একটা ছবি এসেছি, ফুল জারুরা, বলতে পারো এটা কে? এই জিনিসটা জারুরা, মনে পড়বে এটা কি জিনিস? জারুরা, বলো তাড়াতাড়ি, এটা কি জিনিস? র্যাফলেসিয়া। আচ্ছা, বসে পড়ো। নবগ্রাম, বলতে পারো এটা কি জিনিস? নবগ্রাম, নবগ্রাম এটা কি জিনিস? বলো নবগ্রাম। বাকিরা হাত নামাও, বলো নবগ্রাম। বাফলেসিয়া ফুল। কি নাম? বাফলেসিয়া ফুল। আরো একজন নবগ্রামে, নবগ্রামে আরো একজন। রাফলেশিয়া। র্যাফলেশিয়া, ঠিক বলেছো, বসো। র্যাফলেশিয়া, এর নাম র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া বানানটা লিখে রাখো। র্যাফলেশিয়া ফুল, বড় ফুল, বিরাট, সব থেকে বড় ফুল, কিন্তু এর নিজে উদ্ভিদটা নিজে ওই খাদ্য তৈরির কোনো ব্যবস্থা নাই, অন্যের ওপর থেকে নিচ্ছে। কিরম ফুল হয়েছে দেখো, এবং এইটা বিরাট বড় ফুল হয়। ফুলটার মেদিনীপুর, এই ফুলের ওজন কত? মেদিনীপুর, এই ফুলের ওজন কত? এই ফুলের ওজন কত? বলো, এই ফুলের ওজন মেদিনীপুরে। এর ওজন প্রায় 10 কেজি। ঠিক, এই ওজন প্রায় 10 কেজি। তাহলে মোটামুটি আমরা এগুলো সব করেছিলাম, একবার সবাই তাকিয়ে দেখে নাও। তাহলে র্যাফলেশিয়া ফুল কতটা বড় হয়, কতটা ওজন, এগুলো সব আমরা করেছিলাম। আমরা এই পর্যন্ত মোটামুটি সব করে ফেলেছিলাম। আমরা শুরু করছি ছত্রাক। তাহলে একটু দেখে নাও ছত্রাক কিরকম, সব নানা ধরনের ছত্রাক এসছি একটা জিনিসে। এইবার এটা একটু দেখে নিতে চাইছি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগের জীবাণু, সেটা কিরকম করে ব্যাপারটা করে আমরা একটু দেখতে যাচ্ছি। সবাই একটু তাকিয়ে দেখো বিষয়টা কিরকম। মশা বহন করে নিয়ে যায় এই ম্যালেরিয়া রোগের জীবাণু। ম্যালেরিয়া রোগের জীবাণু মশা বহন করে নিয়ে যায়। কিরকম? জীবাণুটা কোথায় আছে দেখো, মশার লালাক গ্রন্থিতে আছে। লালাক গ্রন্থি থেকে যখন মশা কামড়ালো, তখন লালাক গ্রন্থি থেকে ওই লালা রসের মধ্যে দিয়ে মশা মানুষের দেহে ঢুকিয়ে দিল। সেটা রক্তপথে যকৃতে গিয়ে পৌঁছলো। পেটের ডান দিকে যকৃত বলে একটা জিনিস আছে, সেখানে গিয়ে সে নিজেকে বিভাজিত করে একটু পরিবর্তন করে সংখ্যায় বাড়িয়ে ফেললো। ওর নাম প্লাজমোডিয়াম ভাইপাক্স বা প্লাজমোডিয়াম গোত্রের আরো কেউ। তাহলে প্লাজমোডিয়াম এরকম কি করে, রক্তের মধ্যে দিয়ে আবার চলতে শুরু করলো, রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে এসে হাজির। লোহিত রক্তকণিকার মধ্যে আবার সে কি করছে, একটু পরিবর্তন করে নিজেকে একটু পরিবর্তন করে নিল। তারপরে সংখ্যায় নিজেকে বাড়িয়ে নিল, সংখ্যায় নিজেকে বাড়িয়ে নিচ্ছে। তাহলে নিজেকে সংখ্যায় বাড়িয়ে নিয়ে ওই লোহিত রক্তকণিকাকে দিচ্ছে ফাটিয়ে। যখনই লোহিত রক্তকণিকা এরকম ফাটিয়ে বেরোয়, তখন কাঁপুনি দিয়ে জ্বর আসে। ম্যালেরিয়া রোগ হলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে লোহিত রক্তকণিকা এরকম সংখ্যা তাতে বাড়িয়ে নিল। তাহলে প্লাজমোডিয়াম জীবাণু এইরকম মানুষের দেহে নিজের সংখ্যা বাড়িয়ে নেয়, কিছু নিজস্ব পরিবর্তন ঘটিয়ে নেয়, এবং মানুষের দেহ থেকে পুষ্টি সম্পাদন করে। এর জন্য পরজীবী, এটা পরভোজী এবং পরজীবী, অন্যের থেকে পুরো খাদ্য পুরো সংগ্রহ করে নেয়। এবার এই রোগগ্রস্ত মানুষকে যদি আবার একটা মশা কামড়ায়, তাহলে সেই মশার দেহে আবার চলে যায়, কিন্তু মশার কোনো রোগ হয় না, সেই মশার দেহে চলে গেল। মশার দেহে গিয়ে চলে গিয়ে পরিবর্তন কিছু করলো, এবং তারপরে কি করলো, আবার একটু সংখ্যায় বাড়িয়ে নিয়ে মশার দেহের মধ্যে কোথায় থাকে যাবে না, মশার দেহ ওই লালা গ্রন্থিতে এসে জমা পড়ে গেল। আবার যখন পরে কামড়াবে কাউকে, তখন আবার লালা গ্রন্থিতে ওটা চলে যাবে। এই রকম তারা হচ্ছে অন্যের ওপরে জীবন ধারণ করছে ম্যালেরিয়া রোগের জীবাণু। লিখে রাখো প্লাজমোডিয়াম। এদের পুষ্টিটা পরভোজী, তার মধ্যে একটা ভাগ নাম পরজীবী। আসছি, পরের উপরে নির্ভর করলেই পরভোজী। আবার অন্যের থেকে সম্পূর্ণ খাদ্যটা যদি সংগ্রহ করছে, তাহলে পরজীবী।
যেমন যকৃৎ কৃমি, এটাও তাই, অন্যের থেকে পুরো পুষ্টি সংগ্রহ করবে। তাহলে আমরা এতগুলো করলাম, এবারে লিখছি পরজীবী কাকে বলবো। পরজীবী কাকে বলবো? পরভোজীর মধ্যে একটা ভাগ পরজীবী। যে পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় কোনো জীব অন্য কোনো জীবের থেকে পুষ্টি রস নেয় তাকে পরজীবী পুষ্টি বলে। পরভোজী মানে অন্যের উপর নির্ভরশীল এবং পুষ্টি রসটা অন্যের থেকেই পুরো নিচ্ছে, সেটা পরজীবী। উদাহরণ লিখতে হবে, আমরা উদাহরণ দেখতে দেখতে এসেছি, তাহলে এবারে উদাহরণ লিখবো। যা দেখেছো তাই লিখে নাও, তাহলেই তো মনে থাকবে। তাহলে পরজীবী পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও, অথবা উদাহরণ দিয়েছে তোমাকে বলেছে চিনতে, এতে কি ধরনের পুষ্টি দেখা যায়, নিশ্চয়ই চিনতে পারবে। তাহলে উদাহরণ লিখছি, স্বর্ণলতা, যকৃৎ কৃমি, প্লাজমোডিয়াম। তাহলে প্রথমটা উদ্ভিদ, পরেরটা প্রাণী, তারপরেরটার নাম প্রোটিস্ট। তোমরা এখনো পড়োনি, কিন্তু পড়তে হবে। এই শ্রেণী ভাগগুলো জানতে হবে, কাদের কোনটা কি ভাগ আমাদের একটু জেনে নিতে হবে। তো প্রোটিস্ট দল 5 ধরনের জীব পাওয়া যায়। এক ধরনের জীবকে বলা হয় মুনেরা বা ব্যাকটেরিয়া জাতীয়, 2 নম্বর জীব প্রোটিস্ট, 3 নম্বর জীব ছত্রাক, 4 নম্বর উদ্ভিদ জাতীয় এবং 5 নম্বর প্রাণী জাতীয় জীব পাওয়া যায়। 5 ধরনের জীব পাওয়া যায়, আমাদের এইভাবেই পড়তে হবে, 5 ধরনের জীব। এর মধ্যে স্বর্ণলতা উদ্ভিদ জাতীয়, যকৃৎ কৃমি প্রাণী জাতীয়, প্লাজমোডিয়াম প্রোটিস্ট জাতীয়। মনে রাখবে, আমাদের ওই শ্রেণী ভাগটাও পড়তে হবে পরে। তাহলে এই 5টা ভাগ করলাম আমরা, কিছু কিছু এক একটা দল থেকে উদাহরণ নিয়েছি, দলের থেকে উদাহরণের নাম মনে রাখতে হবে। পরে ছবি দেখছি, আরো এক দলের কথা এসেছি। এই সুন্দর ফুল হয় এমন একটা ছবি, যেটা ফুল মানে সপুষ্পক উদ্ভিদ, মনোট্রোপা। দেখে নাও আগে ছবি। এরা কি করে? কোনো মৃত জীবের উপরে অথবা জৈব পদার্থ তাকে পচিয়ে তার উপরে জন্মায়। সাধারণত জৈব পদার্থের উপর পচিয়ে জন্মায়, যেমন খড় পচিয়ে তার উপরে জন্মায় এইটা বোরাই। এর নাম কি? যেটা ছবি দেখছি এখন, কি নাম? বোরাই, ওটার কি নাম? ছত্রাক। আরেকটু ভালো নাম, আরেকটু চিনতে পারবে? ব্যাঙের ছাতা। ঠিক, ব্যাঙের ছাতা। তাহলে ব্যাঙের ছাতা ছত্রাক দলের মধ্যে। বসে পড়ো। আর ব্যাঙের ছাতা ছত্রাক দলের মধ্যে দেখতে পেয়েছি। এরা কি করছে? কোন জৈব বস্তুকে পচিয়ে তার উপরে জন্মাচ্ছে, তার থেকে পুষ্টি রস নিচ্ছে। তাহলে এদের আরেক ধরনের রয়েছে। এক ধরনের ছবিতে এসেছি আসানসোল, চিনতে পারবে কে? আসানসোল, বেরগ্রাম, এদের চেনা যাবে। আসানসোল এদের চেনা যায়। মাইক্রোফোন অন করো। আসানসোল, না মাইক্রোফোনে শোনা যায়নি। না, ছেড়ে দিলাম একটু। বেরগ্রাম, বেরগ্রাম তাড়াতাড়ি। পরে চকদীপা, বেরগ্রাম, না বেরগ্রাম, মাইক্রোফোন ঠিক করো তাড়াতাড়ি। না, শুনতে পাইনি। চকদীপা, চকদীপা, এইটার নাম ইস্ট। বসে পড়ো সবাই, আশা করছি সবাই জানো এটার নাম ইস্ট। এটা এক ধরনের ছত্রাক, এককোষী ছত্রাক। এখন এরাও এরকম জৈব বস্তু পচিয়ে জন্মায়। পরে একটা ছবিতে এসেছি, দশগ্রাম, চিনতে পারো? দশগ্রাম চিনতে পারো? দশগ্রাম চিনতে পারো ছবিটা? না, ছেড়ে দিলাম। পরে মেদিনীপুর এবং নবগ্রাম। মেদিনীপুর চেনা যাবে, মেদিনীপুর চেনা যাবে এটাকে। পরে নবগ্রাম। পেনিসিলিয়াম নোটেটাম। বেশ, বসে পড়ো। নবগ্রাম চেনা যাবে এটাকে। আচ্ছা বেশ, লেখা ছিল পেনিসিলিয়াম এক ধরনের ছত্রাক।
ঝাঁটার মতো দেখতে। আর ডান দিকে একটা পেনিসিলিয়াম আক্রমণ করেছে লেবুকে। তাহলে এই বিজ্ঞানী একজন আবার নামে এসে পৌঁছে চীন। বিজ্ঞানীকে চিনতে পারা যাবে মেদিনীপুর, বিজ্ঞানীকে চেনা যাবে মেদিনীপুর নবগ্রাম, মেদিনীপুর নবগ্রাম। কেউ চিনতে পারে বিজ্ঞানীকে? একটা বিজ্ঞানীর ছবিতে একজনের এসেছি। মেদিনীপুর, হ্যাঁ কেউ বলছে মেদিনীপুরে, বলো। আলেকজান্ডার। আর পুরোটা আলেকজান্ডার ফ্লেমিং। আচ্ছা বসে পড়ো। আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং কি করেছেন? এই পেনিসিলিয়াম থেকে একটা বিশেষ ওষুধ আবিষ্কার করলেন, নাম পেনিসিলিন। তার জন্য তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মান জানানো হলো। তাহলে পেনিসিলিন একটা বিশেষ ওষুধ, বিরাট নাম করা। তাহলে এটা থেকে কি হয়েছিল সেই বিষয়টা তার সঙ্গে জেনে নিলাম। আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, এর থেকে ওষুধটা করেছিলেন। এখন আমরা অবশ্য পড়তে এসেছি তার পুষ্টি। তাহলে এরা মৃত কোন জীবের ওপরে অথবা জৈব বস্তুর ওপরে জন্মাচ্ছে এবং তার থেকে পুষ্টি রসটা নিচ্ছে। এটা এক ধরনের পুষ্টি, অন্যের উপর নির্ভর করছে কিন্তু একটা বিশেষ ধরনের। পরজীবীদের মতো পুষ্টি রসটা ঠিক দেহ থেকে, পোষক দেহ থেকে নিচ্ছে না, একটু অন্য আছে। তাহলে কি রকম সেই জিনিসটা একটু লিখবো তাহলে একবার। তাহলে এদের পুষ্টিটা একটা বিশেষ, সেটা একটু একসাথে গুছিয়ে লিখি, কি রকম লেখা যায়। তাহলে সেই জিনিসটাও এবারে করে নেব। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম থেকে একটা বিশেষ ওষুধ আবিষ্কার করলেন, অ্যান্টিবায়োটিক। মৃতজীবী কাকে বলবো লিখছি। যে পরভোজী পুষ্টি পদ্ধতিতে কোনো জীব অন্য কোনো জীবের মৃতদেহ বা পচা জৈব পদার্থ থেকে পুষ্টি রস নেয় তাকে মৃতজীবী পুষ্টি বলে। নানা সময় নানা উদাহরণ দিয়ে জানতে চাইছে যে এটার কি ধরনের পুষ্টি আর কেনই বা বলবো। তাহলে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে সে পুষ্টিটা সম্পাদন করে, তারপরে বলবো এটা কোন ধরনের পুষ্টি। এখন লিখেছি মৃতজীবী পুষ্টি, যেটা এক্ষুনি করলাম, কয়েকটা উদাহরণ নিয়েছিলাম, তাদের মৃতজীবী পুষ্টি রেখেছি। উদাহরণ লিখব, যেসব উদাহরণগুলো দেখছো সেই সব উদাহরণগুলোকেই লিখে নিতে হবে। তাহলে মৃতজীবী পুষ্টি একটা পরভোজী পুষ্টির মধ্যে একটা ভাগ বলেছি, যেটা কিনা জীবের মৃতদেহ থেকে অথবা পচা জৈব পদার্থ থেকে পুষ্টি রসটা নেয়, তারা মৃতজীবী। আমরা উদাহরণ লিখব। তাহলে যেসব উদাহরণগুলো করলাম একটু লিখি ছোট্ট করে। ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা, কেঁচো। এর মধ্যে ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা সবাই ছত্রাক, কেঁচো প্রাণী। আরেকটা দেখেছিলাম মনোট্রোপা, সপুষ্পক উদ্ভিদ, ওটা উদ্ভিদ। ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাঙের ছাতা, কেঁচো। আমার মনে হয় তোমরা এবারে সবাই এদের সবার সঙ্গে পরিচিত হয়ে গেছে। তাহলে যে কোনো নামই দিলে যদি জানতে চায় পেনিসিলিয়ামে কি ধরনের পুষ্টি দেখা যায় লিখতে পারবে। সবকটা নাম তৈরি করে নিতে হবে। তাহলে ছত্রাক একটা উদাহরণ দাও, মৃতজীবী পুষ্টি দেখা যায়, যে কোনো একটা দিতে পারো। ইস্ট, পেনিসিলিয়াম এবং ব্যাঙের ছাতা সবাই ছত্রাক। এর মধ্যে ইস্ট এককোষী, বাকিরা বহুকোষী। কেঁচো প্রাণী। তাহলে লেখা হয়ে গেছে সববার উদাহরণ। আমরা এতটা পর্যন্ত আশা করি সবাই করেছো। একটু ছবি আসছে আরেকটা, জারুরা ছবিটা চিনতে পারবে। জারুরা ছবিটা চেনা যাবে, পরে বেরগ্রাম চেনা যাবে ছবিটা। জারুরা ছবি চেনা যাচ্ছে, বেরগ্রাম ছবিটা চেনা গেছে। বেরগ্রাম ছবি চিনতে পেরেছো, আসানসোলে চিনতে পারে। বেরগ্রাম তাড়াতাড়ি কর না। আচ্ছা তাহলে তাড়াতাড়ি করতে হবে। বেরগ্রাম না বলতে হবে তাড়াতাড়ি।
না ছেড়ে দিলাম, টেস্টিং হলে চলবে না। আসানসোল। রাইজোবিয়াম। হ্যাঁ রাইজোবিয়াম, বসে পড়ো এটা। তাহলে রাইজোবিয়াম এবং মটর গাছ, ডান দিকটা মটর গাছের গুটি, গুটিতে রাইজোবিয়াম থাকে, সেটা বাঁ দিকে মাইক্রোস্কোপের নিচে কেমন দেখা যায় তাই করছি। তাহলে মটর গাছ এবং রাইজোবিয়াম এই দু ধরনের এদের মধ্যে কি সম্পর্ক? পুষ্টির জন্য একে অপরকে সাহায্য করছে, একে অপরকে সাহায্য করছে। আরো একটা ছবিতে এসেছি, মেদিনীপুর চিনতে পারবে এটা কি, কারা এরা? মেদিনীপুর, এটা চিনতে পারা যায় এরা কারা? মেদিনীপুর বলো। আচ্ছা অন্য, এই মেদিনীপুর একটু অন্যজন বলবে, একাই বললে হবে না, একটু অন্যদের দিতে হবে, একা বললে চলবে না। বসে পড়ো। মোষ। আরেকজনকে দাও, পাশের জনকে দাও বা সামনের জনকে দাও, একটু বলো। অ্যাজোলা। আচ্ছা বসে পড়ো, বসে পড়ো সবাই, একটু দেখে নাও, এটার একটু অন্য নাম, নাম লাইকেন। শৈবাল আর ছত্রাকের সমন্বয়ে গড়ে ওঠে নাম লাইকেন। অনেক ধরনের লাইকেন পায়, এরা একে অপরকে সাহায্য করে পুষ্টির জন্য। তাহলে মানুষ ও ব্যাকটেরিয়া এরাও আবার পরস্পরকে সাহায্য করতে পারে, মানুষ এবং ব্যাকটেরিয়া। যেমন কোলাই একটা ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে থাকে, আমাদের ওই পাচন নালীর ভেতরে থাকে। কি কাজ করে? কোলাই আমাদের ভিটামিন B12 দেয়, কোলাই আমাদের ভিটামিন B12 দেয়, আর বিনিময়ে ওরা নেয় আমাদের পাচিত খাদ্য। এই রকম আরো সব নানা ধরনের রয়েছে। আরো এক ধরনের মনে দেখতে পাবে অনেক সময় মোষের পিঠে বা অন্য প্রাণীদের পিঠে কোনো কোনো বক পাখি এরকম বসে আছে, কি করে? ওরা ওই পোকাগুলো খেয়ে নেয়। ইগ্রেট বক এই ধরনের কাজটা করে। ইগ্রেট বক সাহায্য লাভ করে, কিন্তু ওই মোষ বা গন্ডার এরা কিছু তার থেকে অবশ্য সাহায্য পায় না, কিন্তু ক্ষতিও কিছু হয় না। এরকম আরো এক ধরনের রয়েছে সাগর কুসুম আর অ্যানিমন মাছ। আমি একটু তোমাদের নিয়ে যেতে চাই, দেখছি যদি নিয়ে যেতে পারি, একদম সাগরে যদি নিয়ে যেতে পারি তাহলে দেখি সুবিধে হয় কিনা, একটু দেখাতে কিছু পারি কিনা, তাহলে সেখান থেকে দেখে আসার চেষ্টা করতে চাই কি রকম আরো এক ধরনের জিনিস দেখতে চাইছি। দেখো সামনে দেখতে পেলে আমার মনে হয় একটা জিনিসে দেখতে এসেছি সামনে সবাই। আমরা সাগরে চলে গিয়ে ব্যাপারটা দেখবার চেষ্টা করছি, সাগরে গিয়ে কিরকম বিষয়টা ঘটে। দেখো সামনে আমরা একটু সাগরে গিয়ে পৌঁছেছি, সাগরে গিয়ে ব্যাপারটা দেখতে এসেছি। Receive neither benefit nor harm. It's a similar strategy adopted by anemone fishes. They make their home in sea anemones, the perfect refuge from predators. Their skin has a special immunity from the anemone's stinging tentacles. Skunk clownfish tend to favor the magnificent sea anemone. এই হচ্ছে সি অ্যানিমন এবং অ্যানিমন ফিশ, দুজন জানো দুজনকে সাহায্য করছে পুষ্টির জন্য। সি অ্যানিমন ওইখানে সাধারণত কেউ বিশেষ এসে পড়ে ওকে অ্যানিমন ফিশকে আক্রমণ করতে পারবে না, তার একটা ব্যবস্থা আছে। আর যে সমস্ত খাদ্য এসে পড়ে অ্যানিমন ফিশ সেগুলো খেয়ে খানিক টুকরো ফেলে দেয় বা পড়ে যায়, সেগুলো সি অ্যানিমন নিতে পারে। তাহলে এরকম একটা যেন সাহায্য রয়েছে সি অ্যানিমন এবং অ্যানিমন ফিশের মধ্যে, যে দুজন দুজনকে খানিক খানিক যেন সাহায্য করছে, কিছুটা পুষ্টি কিছুটা আত্মরক্ষা। মূলত অ্যানিমন ফিশ সেই আত্মরক্ষার অনেকটা সুযোগ লাভ করে, আর পুষ্টিও কিছু সুবিধে লাভ করে, কারণ খাদ্য বা ওখানে যারা শিকার যে সমস্ত এসে পৌঁছয় সেখানে শিকার করতে পারে। এতক্ষণ যে সমস্ত জিনিসগুলো দেখলাম তাদের যে পুষ্টি পদ্ধতির নাম মিথজীবী। কি বিশেষ না, এই ধরনের পরভোজী পুষ্টি প্রক্রিয়ায় কোন জীব অন্য কোন জীবের সাহায্যে পুষ্টি সম্পাদন করে, একজন আরেকজনকে সাহায্য করছে, তাকে মিথজীবী পুষ্টি বলছে। কোন জীব অন্য কোন জীবের সাহায্যে পুষ্টিটা সম্পাদন করছে। এখানে তাহলে এই রকম মিথজীবী পুষ্টি যেমনটা আমরা উদাহরণগুলো দেখলাম তাকে মিথজীবী পুষ্টি বলবো, যেমন লাইকেন, শৈবাল এবং ছত্রাক গাছের মধ্যে, মটর গাছ এবং রাইজোবিয়াম, ইকোলাই ব্যাকটেরিয়া এবং মানুষ, এরা সবাই একে অপরকে সাহায্য করছে। তাহলে মিথজীবী
পুষ্টি এইরকম এক ধরনের পরভোজী পুষ্টি, মানে অন্যের ওপরে নির্ভরশীল পুষ্টি, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একজন আরেকজনকে সাহায্য করছে। হয়তো সবসময় দুজনই সাহায্য পাচ্ছে, নাও হতে পারে, কিন্তু একজন আরেকজনের কাছে অবশ্যই সাহায্য পাচ্ছে, অবশ্যই তা দেখা যাচ্ছে। তাহলে মিথজীবী পুষ্টি, আমরা পরভোজী পুষ্টির মধ্যে অন্তত তিনটে দেখলাম, একটা পরজীবী, একটা মৃতজীবী, একটা মিথজীবী। আমরা উদাহরণও কিছু করেছি, এবং যদি জানতে চাই এদের কি ধরনের পুষ্টি দেখা যায়, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি। অথবা মানুষের সঙ্গে কারোর মিথজীবীয় পুষ্টি আছে কিনা নাম বলো, লিখতে পারবে। তাহলে মিথজীবী পুষ্টি, আমরা এইরকম সব পুষ্টি পদ্ধতি, নানা ধরনের পুষ্টির মধ্যে তিনটি বিশেষ জিনিস নিয়েছিলাম। একটা খাদ্য উপাদান সংগ্রহ, একটা দেহের জন্য উপাদান সংগ্রহ, 2 নম্বর করেছিলাম প্রয়োজনীয় শক্তি লাভ, এবং 3 নম্বর রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এই তিনটি জিনিস মূলত, বা তিনের মধ্যে যে কোনো একটি হলেও সেটা পুষ্টি পদ্ধতির অন্তর্ভুক্ত।